বাবা, তুই চলে যাওয়ার পর থেকে আমার অনেকদিন এমন গেছে যে আমি একবেলাও খেতে পারিনি। খুব কষ্টা দিন কেটেছে। কেউ আমাকে একবেলা খাবার দিয়েছে, আবার কেউ কিছু না দিয়ে চলে গেছে। এভাবেই দিন কেটেছে। মা, তোমার আর কষ্ট করতে হবে না, আমি চলে এসেছি মা। বন্ধুরা, কোনো এক গ্রামের শেষ প্রান্তে একটি জরাজীর্ণ ভাঙাচোরা কুঁড়েঘর দাঁড়িয়েছিল। এমন এক কুঁড়েঘর যা দেখে মনে হতো যেন সময় এটিকে বহু বছর আগেই ছেড়ে চলে গিয়েছিল। দেয়াল থেকে মাটি খসে পড়ছিল, চালের জায়গায় জায়গায় ফুটো হয়ে গিয়েছিল এবং বর্ষার দিনে জল ভেতরে টপকাত। সেই কুঁড়েঘরে এক বৃদ্ধা মহিলা থাকতেন, যার বয়স ছিল প্রায় ৭০ বছর। কোমর ঝুঁকে গিয়েছিল, চোখে ঝাপসা ভাব এবং মুখে বলিরেখা নয়, বরং গত হওয়া বছরগুলোর যন্ত্রণা পরিষ্কার ফুটে উঠেছিল। গ্রামের মানুষ তাকে কস্তুরী দেবী নামে জানত, কিন্তু এখন তাকে ডাকার মতো হয়তো আর কেউ ছিল না, কারণ যার জন্যে তিনি সারা জীবন কাটিয়েছিলেন সেই ছেলেই ১০ বছর আগে এক রাতে হঠাৎ ঘর ছেড়ে চলে গিয়েছিল এবং আর কোনোদিন ফিরে আসেনি। কস্তুরী দেবীর জীবন এখন অন্যদের দয়ার ওপর টিকে ছিল। কোনো প্রতিবেশী দুবেলা দুমুঠো রুটি দিয়ে যেত, কেউ পুরনো কাপড়। মাঝে মাঝে গ্রামের মহিলারা সামান্য শস্য দিয়ে যেত এবং তাতেই তার দিন কাটত। সকালে তিনি কুঁড়েঘরের বাইরে বসতেন, হাতে পুরনো মালা, ঠোঁটে বিড়বিড় করা প্রার্থনা, এবং চোখ বারবার সেই মেঠো রাস্তার দিকে যেত, যেন আজও তার আশা ছিল যে হয়তো আজ তার ছেলে ফিরে আসবে। কিন্তু বন্ধুরা, তিনি কি জানতেন যে তার ছেলে ফিরবে ঠিকই, তবে সেদিন সে শুধু ছেলে হয়ে নয়, বরং পুরো জেলার ডিএম হয়ে ফিরবে। 10 বছর আগের কথা, যখন কস্তুরী দেবী একজন শ্রমিকের স্ত্রী ছিলেন। তার স্বামী রামধন গ্রামে গ্রামে ঘুরে ক্ষেত খামারে আর ইটের ভাটায় কাজ করতেন এবং অনেক কষ্টে সংসার চালাতেন। কিন্তু যাই ছিল, সবকিছু হাসি খুশিতেই চলছিল। তারপর একদিন হঠাৎ অসুস্থতা রামধনকে জাপটে ধরল। চিকিৎসার টাকা ছিল না, হাসপাতাল অনেক দূরে ছিল, এবং কয়েকদিনের মধ্যেই রামধন এই পৃথিবী ছেড়ে চলে গেল। সেদিনই কস্তুরী দেবী বিধবা হলেন, এবং সেদিনই তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে যাই হয়ে যাক না কেন, তিনি তার ছেলে মোহনকে ভুল পথে যেতে দেবেন না। সেই সময় মোহনের বয়স ছিল মাত্র 6 বছর। মাসুম, অবুঝ এবং বাবার চিতার আগুন যেন তার ভবিষ্যৎ পর্যন্ত পুড়িয়ে দিচ্ছিল। কস্তুরী দেবী অন্যের বাড়িতে কাজ করা শুরু করলেন। খেতে খামারে মজুরি করলেন, কখনো ইটের ভাটায় গেলেন, কখনো বাসন মাজলেন, কখনো ঝাড়ু দিলেন, কিন্তু ছেলেকে না খেয়ে শুতে দেননি। নিজের ভাগের অর্ধেক রুটি তাকে খাইয়ে যেতেন। সময় কাটতে লাগল এবং মোহন বড় হতে থাকল, কিন্তু দারিদ্র্যের সাথে সাথে তার ভেতরে আরও একটি জিনিস বেড়ে উঠছিল, রাগ। নিজের অবস্থার ওপর রাগ, নিজের গ্রামের ওপর রাগ এবং নিজের মায়ের কঠোরতার ওপর রাগ। কস্তুরী দেবী কঠোর ছিলেন, কারণ তার ভয় ছিল যে পাছে গ্রামের বখে যাওয়া ছেলেদের সাথে মিশে মোহনও বিগড়ে না যায়। তিনি বকতেন, বোঝাতেন এবং মাঝে মাঝে মারতেনও, কিন্তু প্রতিটি চড়ের পেছনে তার নিজের মনও কাঁদত। তিনি জানতেন যে আজ কঠোর না হলে কাল তার ছেলে বরবাদ হয়ে যাবে, কিন্তু মোহন সেই বয়সে এই কথা বুঝতে পারল না। এক রাতে মোহনের যখন 18 বছর বয়স হল, সে বন্ধুদের সাথে গভীর রাতে বাড়ি ফিরল। গা থেকে মদের গন্ধ আসছিল এবং চোখ লাল ছিল। কস্তুরী দেবী তা দেখা মাত্রই তার বুক কেঁপে উঠল এবং রাগে তিনি প্রথমবার ছেলের ওপর হাত তুললেন এবং বলে দিলেন যে তুই আমার ছেলে ডাকার যোগ্য নস। ব্যাস বন্ধুরা, এই কথাগুলোই সব কিছু বদলে দিল। মোহন সেই রাতে কিছুই বলল না, চুপচাপ ভেতরে গেল, মায়ের ঘুমিয়ে পড়ার অপেক্ষা করল এবং তারপর একটি ছোট পুটলিতে নিজের জামাকাপড় বাঁধল আর অন্ধকার রাতে পেছনে না তাকিয়েই ঘর ছেড়ে চলে গেল। পরদিন সকালে কস্তুরী দেবী যখন ছেলেকে দেখলেন না, তখন প্রথমে ভাবলেন হয়তো কোথাও মাঠে গিয়েছে, কিন্তু যখন বিকেল হলো আর মোহন ফিরল না, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি গ্রামে গ্রামে খুঁজলেন, আত্মীয়দের বাড়ি গেলেন, থানা পর্যন্ত গেলেন, কিন্তু মোহনকে কোথাও পাওয়া গেল না। ধীরে ধীরে বছর কাটতে লাগল, আশা ভেঙে যেতে থাকল এবং শেষ পর্যন্ত কস্তুরী দেবী মেনে নিলেন যে তার ছেলে হয়তো আর এই পৃথিবীতে বেঁচে নেই। এদিকে মোহন শহরে পৌঁছে গিয়েছিল, ক্ষুধার্ত, একা এবং ভীত, কিন্তু ভাগ্য তার জন্য অন্য পথ খুলে রেখেছিল। প্রথমে এক ধাবায় কাজ, তারপর পড়াশোনার শুরু, দিনে কাজ আর রাতে পড়াশোনা, আর ভেতরে ভেতরে এক জেদ যে সে কিছু একটা হয়ে দেখাবে। সেখান থেকেই সেই মোহনের গল্প শুরু হয় যে আগামী বছরগুলোতে অফিসার হবে, ডিএম হবে এবং পুরো জেলার সবচেয়ে কঠোর কর্মকর্তা হিসাবে পরিচিত হবে।
কিন্তু বন্ধুরা, আসল গল্প তো তখন শুরু হয় যখন একদিন ফাইলের স্তূপের মাঝে বসে থাকা ডিএম মোহনের সামনে একটি রিপোর্ট আসে, যাতে লেখা ছিল যে গ্রামের এক শেষ প্রান্তে এক বৃদ্ধা মহিলা কুড়ে ঘরে ক্ষুধা আর অসুখের সাথে লড়াই করছেন, এবং সেই রিপোর্টে নাম লেখা ছিল কস্তুরী দেবী। সেই নাম পড়া মাত্রই মোহনের হাত কাঁপতে শুরু করল, কলম হাত থেকে পড়ে গেল এবং 10 বছর আগের সেই রাত তার চোখের সামনে ভেসে উঠল। বন্ধুরা, সেই ফাইলে লেখা নামটি দেখা মাত্রই মোহনের ভেতরে কিছু একটা ভেঙে গেল। যে মাকে সে 10 বছর আগে রাগের মাথায় ছেড়ে চলে গিয়েছিল, সেই মা আজ সরকারি কাগজে এক অসহায় বৃদ্ধা মহিলা হয়ে দাঁড়িয়েছিলেন। ডিএম মোহন সিংয়ের চেয়ারে বসে থাকা সেই অফিসার হঠাৎ নিজের ভেতরের সেই 16 বছরের কিশোরটিতে বদলে গেল, যে এক রাতে চুপচাপ কুড়ে ঘর ছেড়ে চলে গিয়েছিল। রুমে বসে থাকা বাকি আধিকারিকরা দেখছিলেন যে ডিএম সাহেব হঠাৎ চুপ হয়ে গেছেন। তার চোখ ফাইলের ওপর স্থির হয়ে আছে, কিন্তু মন যেন অনেক দূরে কোথাও চলে গেছে। মোহন ধীরে ধীরে ফাইলটি বন্ধ করল এবং ভারী গলায় জিজ্ঞেস করল যে এই মহিলার ব্যাপারে আর কি তথ্য আছে। তখন একজন অধীনস্থ আধিকারিক জানালেন যে স্যার, এই মহিলা গ্রামের একদম শেষ প্রান্তে একটি ভাঙাচোরা কুড়ে ঘরে থাকেন। অনেকবার পঞ্চায়েত থেকে সাহায্যের সুপারিশ হয়েছে, কিন্তু কাগজের জটিলতায় বিষয়টি আটকে গেছে। বয়স অনেক বেশি, চলাফেরায় অক্ষম এবং অনেক সময় তাকে না খেয়েও শুতে হয়। এ কথা শোনা মাত্রই মোহনের আঙুলগুলো মুঠো হয়ে গেল এবং মনে একটাই প্রশ্ন জাগল যে আমার মা কি আজও সেই কুড়ে ঘরেই আছে যেখানে আমি জন্মেছিলাম? সেদিন মোহন কাউকে কিছু বলল না। অফিসের কাজ শেষ করল এবং সন্ধ্যায় সরকারি বাংলোয় এলো। কিন্তু প্রথমবার সেই আলিশান বাড়ির দেয়ালগুলো যেন তাকে গিলতে আসছিল। এসির ঠান্ডা বাতাসেও তার কপাল থেকে ঘাম ঝরছিল। রাতে খাবার সামনে রাখা ছিল, কিন্তু এক গ্রাসও গলা দিয়ে নিচে নামছিল না। বারবার মায়ের মুখ চোখের সামনে আসছিল। সেই ঝুঁকে পড়া কোমর, সেই কঠোর চেহারা যার পেছনে অগাধ মমতা লুকিয়েছিল, সেই হাত যা তাকে কখনো মেরেছিল, আবার সেই হাতই তাকে কোনোদিন না খেয়ে শুতে দেয়নি। রাত প্রায় 2টো নাগাদ মোহন ঘুমের মধ্যে চমকে জেগে উঠল। স্বপ্নে সে দেখল তার মা কুড়ে ঘরের বাইরে বসে তাকে ডাকছে, এবং সে হাজার চেষ্টা করেও তার কাছে পৌঁছতে পারছে না। ঘাবড়ে গিয়ে সে জল খেল এবং সেই মুহূর্তেই একটি সিদ্ধান্ত নিল যে সে মায়ের কাছে যাবে, তবে ডিএম হয়ে নয়, ছেলে হয়ে। পরদিন অফিসে পৌঁছনো মাত্রই সে তার পিএকে ডাকল এবং বলল যে আজ সন্ধ্যায় আমি কোনো মিটিংয়ে থাকব না এবং আমি আমার গ্রামে ব্যক্তিগত কারণে সফরে যাব। পিএ কিছুই বুঝতে পারল না, কিন্তু ডিএম সাহেবের চেহারার কঠোরতা দেখে সে কোনো প্রশ্নও করল না। বন্ধুরা, সেদিন সন্ধ্যা ঘনাতেই একটি সরকারি গাড়ি গ্রামের দিকে রওনা দিল, কিন্তু তাতে কোনো হুটার ছিল না, আর কোনো লাল বাতিও ছিল না। ড্রাইভারকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছিল যেন কেউ জানতে না পারে যে গাড়িতে ডিএম বসে আছেন। রাস্তা জুড়ে মোহন জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সেই একই ক্ষেত, একই মাটির গন্ধ, সেই মেঠো রাস্তা, আর প্রতিটি মোড়ে গত হওয়া বছরগুলো তার চোখের সামনে ঘুরতে লাগল। গাড়ি যত গ্রামের কাছে পৌঁছাচ্ছিল, ততই তার বুক দুরুদুরু করছিল। 10 বছরে সে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছিল, অনেক অপরাধীকে শাস্তি দিয়েছিল, কিন্তু আজ তার মায়ের সামনে দাঁড়াতে সবথেকে বেশি ভয় লাগছিল। গ্রামের বাইরে গাড়ি থামানো হলো। মোহন খুব সাধারণ পোশাক পরেছিল, মুখে দাড়ি ছিল এবং মাথায় টুপি, যাতে কেউ চিনতে না পারে। সে পায়ে হেঁটে গ্রামের অলিগলিতে চলতে লাগল। কিছু মানুষ তাকে দেখছিল, কিন্তু চিনতে পারছিল না। সেই একই গলি যেখানে সে একসময় খালি পায়ে দৌড়াত, সেই কুঁয়ো, সেই অশ্বত্থ গাছ এবং তারপর সেই কুঁড়ে ঘর, যা দেখে মোহনের পা যেন আপনিই থমকে গেল। কুঁড়েঘরটি আগের চেয়েও বেশি জরাজীর্ণ হয়ে গিয়েছিল। দেওয়াল ঝুঁকে পড়েছিল, দরজা আধভাঙা এবং বাইরে একটি পুরনো খাট পড়েছিল। মোহনের চোখ ভিজে এলো, গলা শুকিয়ে গেল এবং সে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তখনই কুঁড়েঘরের ভেতর থেকে এক দুর্বল কণ্ঠস্বর ভেসে এলো, কে? আর সেই কণ্ঠস্বর মোহনের পা থেকে যেন সব শক্তি কেড়ে নিল। সে এগিয়ে গেল, ধীরে ধীরে কুঁড়েঘরের ভেতরে উঁকি দিল এবং দেখল যে তার মা কস্তুরী দেবী এক কোণে বসে কোনো মতে উনুনে কিছু একটা ফোটানোর চেষ্টা করছেন। শরীর আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছে, চুল পুরোপুরি সাদা এবং চোখে সেই পুরনো ক্লান্তি। সেই মুহূর্তে মোহন আর ডিএম থাকল না, অফিসার থাকল না,
সে ছিল শুধু এক ছেলে যে 10 বছর পর তার মাকে জীবিত দেখছিল। কস্তুরী দেবী তাকে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, বেটা, কি চাই? মোহন কাঁপা গলায় বলল, মা, জল পাওয়া যাবে? মা শব্দটি শোনা মাত্রই কস্তুরী দেবী একটু চমকে উঠলেন, কিন্তু বয়স আর দুর্বলতা তার স্মৃতিশক্তিকে ধোঁকা দিয়েছিল। তিনি কাঁপতে কাঁপতে এক ঘটি জল বাড়িয়ে দিলেন। মোহন জল খেল না, শুধু সেই ঘটিটি ধরে রেখেই তার চোখ দিয়ে জল ঝরতে লাগল। সে সেখানেই মাটিতে বসে পড়ল এবং ডুকরে কেঁদে উঠে বলল, মা, আমি এসে গেছি। কিন্তু কস্তুরী দেবী তখনও বুঝতে পারলেন না যে সামনে বসে থাকা মানুষটি তার সেই ছেলে, যে 10 বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছিল। মোহন মাটিতে বসে কাঁদতে লাগল, আর কস্তুরী দেবী অবাক হয়ে তাকে দেখতে লাগলেন। তিনি বুঝতে পারছিলেন না কেন এই অজানা মানুষটি হঠাৎ এভাবে ডুকরে কাঁদছে। তিনি কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, বেটা, তুই ঠিক আছিস তো? কোথাও অসুস্থ হসনি তো? তারপর তিনি কোনোমতে উঠলেন এবং কাছে পড়ে থাকা একটি পুরনো ধুতি দিয়ে মোহনের চোখের জল মুছিয়ে দিতে লাগলেন। সেই হাত, যেগুলোতে একসময় অনেক জোর ছিল, আজ কাঁপছিল, কিন্তু সেই স্পর্শে সেই পুরনো মমতা ছিল। মোহন সেই হাতটি নিজের কপালে ঠেকিয়ে ধরল এবং তার কান্নার বেগ আরও বেড়ে গেল। 10 বছরের সব যন্ত্রণা, সব ভুল, সব নীরবতা একসাথে বেরিয়ে আসতে লাগল। সে বলতে চাইছিল, মা, আমি তোমার মোহন, কিন্তু শব্দগুলো গলায় আটকে যাচ্ছিল। তার ভয় ছিল যে যদি সত্যিটা বলে দেয় তবে মা হয়তো তাকে আর আপন করে নেবেন না, কারণ সে মাকে ছেড়ে চলে গিয়ে অনেক বড় অপরাধ করেছিল। কস্তুরী দেবী তাকে খাটে বসালেন, নিজে নিচে চাটাইয়ের ওপর বসলেন এবং জিজ্ঞেস করলেন, কোথা থেকে এসেছিস বেটা? আর এখানে কেন এসেছিস? মোহন নিজেকে সামলে নিয়ে বলল, মা, আমি শহর থেকে এসেছি, কাজ করি, আর এক কাজে এই গ্রামে এসেছিলাম। কস্তুরী দেবী দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, কাজ তো সবাই করে বেটা, কিন্তু সবার কপাল একরকম হয় না। আমার ছেলেও কাজ করার জন্যই ঘর ছেড়েছিল। এটুকু বলতেই তার চোখ ভিজে এলো। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, ভগবান জানেন সে বেঁচে আছে কিনা। বেঁচে থাকলে হয়তো একবার তো ফিরে আসত। এই কথা শোনামাত্রই মোহনের বুকে যেন কেউ ছুরি চালিয়ে দিল। সে সেখানেই নিচু হয়ে মায়ের পা জড়িয়ে ধরল, কিন্তু তখনও সে নিজের নাম বলল না। শুধু এটুকু বলল, মা, যদি সে ফিরে আসে তবে কি আপনি তাকে ক্ষমা করবেন? কস্তুরী দেবী এক মুহূর্ত না ভেবেই বললেন, মায়ের মন ছেলের জন্য কখনো বন্ধ হয় না, সে যতই বড় অপরাধ করুক না কেন। যদি আমার ছেলে ফিরে আসে তবে আমি তার সব ভুল ভুলে যাব, শুধু একবার তাকে দেখতে চাই। এ কথা শোনা মাত্রই মোহনের চোখের জল থামার নাম নিচ্ছিল না। সে অনুভব করল যে সে যে মাকে ছেড়ে দিয়েছিল, সেই মা আজও একইভাবে তার পথ চেয়ে বসে আছেন। বন্ধুরা, ঠিক সেই সময় কুড়েঘরের বাইরে কিছু গ্রামবাসী জড়ো হয়েছিল। কেউ শহরের গাড়িটি দেখে ফেলেছিল, কেউ ওই অচেনা মানুষটিকে কুড়েঘরে ঢুকতে দেখেছিল। ধীরে ধীরে ভিড় বাড়তে লাগল। কস্তুরী দেবী বাইরে উঁকি দিলেন এবং বললেন, হয়তো কেউ কোনো কাজে এসেছে, তুই এখানেই বস বেটা, আমি দেখছি। কিন্তু মোহন আর দেরি করতে চাইছিল না। সে নিজেকে সামলালো এবং কাঁপা গলায় বলল, মা, আমিই তোমার মোহন। 10 বছর আগে যে রাতে চলে গিয়েছিলাম, সেই মোহন আজ ফিরে এসেছে। এ কথা শোনামাত্রই কস্তুরী দেবী যেন পাথর হয়ে গেলেন। তার চোখ বড় হয়ে গেল, হাত থেকে ঘটিটি পড়ে গেল এবং তিনি মোহনের মুখটি খুঁটিয়ে দেখতে লাগলেন, যেন স্মৃতির পাতায় কোনো পুরনো মুখ খুঁজছেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ আর্তনাদ করে উঠলেন এবং মোহনকে বুকে জড়িয়ে ধরলেন। ডুকরে কাঁদতে কাঁদতে বললেন, তুই বেঁচে আছিস বেটা, তুই সত্যিই বেঁচে আছিস। আমি তো তোকে মরা বলে ধরে নিয়েছিলাম। 10 বছর আমি প্রতিদিন তোর অপেক্ষা করেছি, প্রতিদিন ভগবানের কাছে তোকে ফিরিয়ে দেওয়ার ভিক্ষা চেয়েছি। বলতে বলতে তার গলা ভেঙে গেল এবং তিনি মোহনের কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলেন। মোহনও মাকে শক্ত করে ধরেছিল এবং বারবার শুধু বলছিল, মা, ক্ষমা করে দাও, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়ল। কারোর চোখ ভিজে গিয়েছিল, কেউ আবার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সবাই বুঝতে পেরেছিল যে এটি সেই ছেলে যার নাম বহু বছর ধরে এই কুড়েঘরের সাথে জড়িয়েছিল। কিছুক্ষণ পর কস্তুরী দেবী শান্ত হয়ে মোহনকে আপাদমস্তক দেখলেন এবং বললেন, বেটা, তুই তো অনেক বদলে গেছিস। তোর জামা কাপড়, তোর কথাবার্তা সব আলাদা। তুই কি কাজ করিস? তখন মোহন প্রথমবারের মতো নিজের পরিচয় দিল, মা, আমি জেলার ডিএম, মানুষের কাজ দেখি আর বিচার করার চেষ্টা করি। এ কথা শোনা মাত্রই গ্রামে গুঞ্জন শুরু হয়ে গেল। কারোরই বিশ্বাস হচ্ছিল না যে এই কুঁড়েঘরের ছেলে এত বড় অফিসার হয়ে গেছে।
কস্তুরী দেবী কম্পিত হাত মোহনের মাথায় রাখলেন এবং বললেন, বেটা, তুই যাই হয়ে যাস না কেন, আমার কাছে তো তুই সেই মোহনই যে একসময় আমার কোলে ঘুমতো। কিন্তু এই সত্যিটা এখন গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়তে যাচ্ছিল, আর এরপর যা হতে চলেছিল তা পুরো গ্রামের ভাগ্য বদলে দেওয়ার মতো ছিল। বন্ধুরা, যেমনই এই খবর ছড়িয়ে পড়ল যে কস্তুরী দেবীর ছেলে জেলার ডিএম, অমনি পুরো গ্রামে শোরগোল পড়ে গেল। যে মানুষগুলো কিছুক্ষণ আগে পর্যন্ত কুঁড়েঘরের সামনে চুপচাপ দাঁড়িয়েছিল, তারা এখন নিজেদের মধ্যে কথা বলতে লাগল। কারোরই বিশ্বাস হচ্ছিল না যে যেই বৃদ্ধাকে তারা বছরের পর বছর দুমুঠো অন্ন দিয়ে বাঁচিয়ে রেখেছিল, তার ছেলে আজ এত বড় অফিসার হয়ে গেছে। কস্তুরী দেবী নিজেও এই সত্যিটি পুরোপুরি মেনে নিতে পারছিলেন না। তিনি বারবার মোহনের মুখ ছুঁয়ে দেখছিলেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন আর বলছিলেন, বেটা, তুই সত্যি আমার মোহন তো? আমি স্বপ্ন দেখছি না তো? মোহন বারবার মায়ের হাত ধরে বলছিল, না মা, এটি স্বপ্ন নয়, আমিই তোমার সেই ছেলে যে ভুল করে চলে গিয়েছিল আর আজ ক্ষমা চাইতে ফিরে এসেছে। তখনই গ্রামের প্রধান এবং কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ সেখানে পৌঁছলেন। প্রধান মোহনকে ভালো করে দেখলেন এবং একটু ইতস্তত করে জিজ্ঞেস করলেন, আপনি কি ডিএম সাহেব? মোহন খুব শান্তভাবে মাথা নাড়ল এবং বলল, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে আমি ডিএম নই, আমি শুধু আমার মায়ের ছেলে। এ কথা শুনে প্রধান এবং গ্রামের মানুষ আরও আবেগপ্রবণ হয়ে পড়ল। কস্তুরী দেবী প্রধানের দিকে তাকিয়ে বললেন, দেখো, ছেলে কত বড় হয়ে গেছে, ভগবান আমার কথা শুনেছেন। কিন্তু তার গলায় আনন্দের চেয়েও এক অদ্ভুত ভয় ছিল। ভয় এই যে পাছে তার ছেলে আবার তাকে ছেড়ে দূরে চলে না যায়। মোহন এই ভয়টি অনুভব করতে পারল। সে মায়ের হাত ধরে বলল, মা, এবার আমি তোমাকে কখনো একা ছাড়ব না, যাই হয়ে যাক। এখন তুমি আমার সাথেই চলবে। এই কুঁড়েঘর তোমার যন্ত্রণা, তোমার সাজা। এখন তোমাকে আর এখানে থাকতে হবে না। কিন্তু কস্তুরী দেবী ধীরে ধীরে মাথা নাড়লেন এবং বললেন, বেটা, এই কুঁড়েঘর শুধু যন্ত্রণা নয়, এটাই আমার পুরো জীবন। এখানেই তোর বাবা শেষ নিঃশ্বাস ফেলেছিলেন, এখানেই তুই জন্মেছিলি। আমি একে ছেড়ে কিভাবে যাব? মোহন কিছুক্ষণ চুপ রইল। সে কুঁড়েঘরের ভাঙা দেওয়াল দেখল, মায়ের কাঁপা হাত দেখল এবং তারপর একটি সিদ্ধান্ত নিল। সে গ্রামবাসীদের বলল যে এই কুঁড়েঘর ভাঙবে না, এটি বদলাবে, কিন্তু এখানেই থাকবে। এই জায়গাতেই আমার মায়ের বাড়ি তৈরি হবে, এমন বাড়ি যেখানে তাকে কখনো ক্ষুধার্ত থাকতে হবে না, কখনো শীত আর বৃষ্টির ভয় পেতে হবে না। এ কথা শোনা মাত্রই গ্রামবাসীদের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। কেউ আশা করেনি যে ডিএম সাহেব এমন সিদ্ধান্ত নেবেন। মোহন তখনই ফোন বের করে বিডিও এবং ইঞ্জিনিয়ারকে কল করল এবং বলল যে কাল সকালে এই গ্রামে আবাস যোজনা এবং বার্ধক্য ভাতার সব পড়ে থাকা মামলা আমার সামনে পেশ করা হোক। কোনো ফাইলে অবহেলা পাওয়া গেলে দায়িত্বরত অফিসারকে ছাড়া হবে না। গ্রামবাসীরা প্রথমবার কোনো ডিএমকে এতটা আবেগপ্রবণ এবং একই সাথে এতটা কঠোর হতে দেখল। রাত হয়ে গিয়েছিল। মোহন মায়ের সাথে সেই কুঁড়েঘরেই থাকল। সে নিজে উনুন জ্বালালো, গ্রামবাসীদের কাছ থেকে দুধ ও ওষুধ আনালো এবং মাকে নিজের হাতে খাবার খাওয়ালো। কস্তুরী দেবীর চোখ দিয়ে অবিরাম জল ঝরছিল। তিনি বারবার ভগবানের নাম নিচ্ছিলেন আর বলছিলেন, হে প্রভু, আজ যদি তুমি আমাকে তুলেও নাও তবে আমার কোনো দুঃখ নেই। আমার ছেলে আমার চোখের সামনে আছে। মোহন মায়ের পাশে বসে রইল, তার মাথা নিজের কাঁধে ঠেকিয়ে রাখল এবং প্রথমবারের মতো সে অনুভব করল যে সব সম্পত্তি, সব ক্ষমতা, সব পদমর্যাদা মায়ের এক ফোঁটা চোখের জলের সামনে কিছুই নয়। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। পরের দিন যা হতে চলেছিল তা শুধু কস্তুরী দেবীর জীবন নয়, বরং পুরো গ্রামের চিত্র বদলে দেওয়ার মতো ছিল। কারণ আজ প্রথমবারের মতো ডিএম মোহন সিং নিজের অধিকারের ব্যবহার কোনো তদন্তের জন্য নয়, বরং নিজের অতীতের ঋণ মেটানোর জন্য করতে যাচ্ছিলেন। বন্ধুরা, পরের দিন সকালে যখন গ্রামে সূর্য উঠল, তখন সেটি শুধু একটি নতুন দিন ছিল না, বরং পুরো গ্রামের জন্য এক নতুন ভাগ্যের শুরু ছিল। সারা রাত কস্তুরী দেবী ঠিক করে ঘুমোতে পারেননি। কখনো ছেলের মুখের দিকে তাকাতেন, কখনো হাত ছুঁয়ে নিশ্চিত হতেন যে তিনি স্বপ্ন দেখছেন না। মোহনও সারা রাত জেগে থাকল। কখনো কুঁড়েঘরের দেয়াল দেখছিল, কখনো মায়ের শ্বাসপ্রশ্বাস শুনছিল, আর প্রতি মুহূর্তে নিজের ভেতরে অনুভব করছিল যে যেই চেয়ারে পৌঁছনোর জন্য সে জীবনের সবথেকে দামি সম্পর্কটিকে ছেড়ে দিয়েছিল, সেই চেয়ারটি আজ সেই সম্পর্কের সামনে খুব ছোট হয়ে গেছে।
সকাল হতেই গ্রামে খবর ছড়িয়ে পড়েছিল যে আজ ডিএম সাহেব নিজে গ্রামে থেকে সব কাজ দেখবেন। মানুষ নিজেদের দুঃখ, অভিযোগ আর আশা নিয়ে জড়ো হতে শুরু করল। কেউ বার্ধক্য ভাতার জন্য চিন্তিত ছিল, কেউ রেশন কার্ডের জন্য, কারোর জমি দখল করে নিয়েছিল প্রভাবশালীরা, তো কেউ বছরের পর বছর সরকারি আবাসের ফাইল আটকে থাকার যন্ত্রণায় ভুগছিল। আর এই সব কিছুর মাঝে কস্তুরী দেবী নিজের কুঁড়েঘরের বাইরে খাটে বসে শুধু তার ছেলেকে দেখছিলেন। তার আর কারোর কাছে কিছু চাওয়ার ছিল না, তার কাছে সবথেকে বড় সম্পদ তো তার সামনেই বসেছিল। মোহন সকাল সকাল তার অধীনস্থ অফিসারদের গ্রামে ডেকে পাঠালো। কোনো অজুহাত চলল না। বিডিও, তহসিলদার, বিদ্যুৎ বিভাগ বা পঞ্চায়েত সচিব সবার জন্য পরিষ্কার নির্দেশ ছিল যে আজ কোনো আনুষ্ঠানিকতা হবে না, আজ কাজ হবে জমিনে। মোহন গ্রামের মাঝখানে চৌপাল বসালো এবং সেখানেই বসে এক একজন গ্রামবাসীর কথা শুনল। কিন্তু বন্ধুরা, এটি কোনো সাধারণ প্রশাসনিক শুনানি ছিল না, কারণ প্রতিটি অভিযোগের পেছনে মোহন তার মায়ের মুখ দেখতে পাচ্ছিল। তার মনে হচ্ছিল আজ যদি সিস্টেমের অবহেলা চলে তবে সে আবার তার মাকে ঠকিয়ে দেবে। সবথেকে আগে বৃদ্ধা মহিলাদের ডাকা হলো। অনেক মহিলা ছিলেন যাদের অবস্থা কস্তুরী দেবীর মতোই ছিল। মোহন তৎক্ষণাৎ পেনশনের কাগজ পূরণ করালো। যাদের নাম রেশন কার্ডে ছিল না তাদের নাম যোগ করা হলো। যাদের বাড়ি জরাজীর্ণ অবস্থায় ছিল তাদের জন্য আবাস যোজনার অনুমোদন সেই মুহূর্তেই দেওয়া হলো। ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেওয়া হলো যেন 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু হয় এবং প্রতিদিনের রিপোর্ট সরাসরি ডিএম অফিসে আসে। কোনো দালাল মাঝে থাকবে না, কোনো ঘুষ চলবে না। যদি কেউ 1 টাকাও দাবি করে তবে সোজা এফআইআর হবে। গ্রামবাসীরা এসব দেখে অবাক হয়ে গেল। তারা আগেও অফিসার দেখেছিল, কিন্তু এমন অফিসার প্রথমবার দেখছিল যে ফাইল নয় বরং মানুষের চোখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। এরই মধ্যে এক বৃদ্ধ লোক এগিয়ে এলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, সাহেব, আমার জমিতে গ্রামের প্রভাবশালীরা দখল করে নিয়েছে। আমি থানায় গেছি, তহসিলে গেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। মোহন সেই মুহূর্তেই লেখপাল ও তহসিলদারকে ডাকল। ঘটনাস্থলেই জমির মাপঝোঁক করালো এবং প্রভাবশালীদের সতর্ক করে দিল যে সন্ধ্যের মধ্যে যদি দখল না সরানো হয় তবে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। এই সব দেখে গ্রামের সেই মানুষগুলো যারা বছরের পর বছর মাথা নিচু করে বেঁচেছিল আজ প্রথমবারের মতো বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। তাদের মনে হচ্ছিল হয়তো সিস্টেমেও মানবতা বেঁচে আছে। দুপুর পর্যন্ত কাজ চলতে লাগল। রোদ চড়া হয়ে উঠেছিল, কিন্তু মোহন তার চেয়ার থেকে ওঠেনি। মা বারবার তাকে জল খাওয়াতে আসছিলেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন আর বলছিলেন, বেটা, তুই ক্লান্ত হয়ে যাবি। কিন্তু মোহন হেসে বলছিল, মা, আজ যদি ক্লান্ত হয়ে যাই তবে বুঝব জীবনে প্রথমবারের মতো সঠিক কাজ করছি। দুপুরের পর ইঞ্জিনিয়ার এসে জানালেন যে কুঁড়েঘরের জায়গায় ওই জমিতেই পাকা বাড়ি তৈরি করা যেতে পারে। মোহন পরিষ্কার বলে দিল যে বাড়িটি শুধু ইট আর সিমেন্টের হওয়া উচিত নয়, তাতে সম্মান আর শান্তিও থাকতে হবে। 2টি ঘর, একটি রান্নাঘর, শৌচালয়, বিদ্যুৎ এবং জলের পুরো ব্যবস্থা থাকবে। আর এই বাড়িটি শুধু কস্তুরী দেবীর নয়, বরং এই গ্রামের প্রতিটি সেই মায়ের প্রতীক হবে যারা চরম দারিদ্র্যে সন্তানদের মানুষ করেছে আর বিনিময়ে একাকিত্ব পেয়েছে। কথা শুনে কস্তুরী দেবীর চোখ ভিজে এলো। তিনি কম্পিত হাত ছেলের মাথায় রাখলেন এবং শুধু এটুকু বললেন, বেটা, তুই খুব বড় লোক হোসনি, তুই খুব ভালো মানুষ হয়েছিস। সন্ধ্যা নাগাদ পুরো গ্রামের মানচিত্র যেন বদলে গিয়েছিল। মানুষের মুখে আশা ছিল, চোখে ভরসা ছিল আর হৃদয়ে দোয়া ছিল। মোহন জানত যে আসল লড়াই একদিনের হয় না, কিন্তু আজ সে যে বীজ বুনেছে তা আগামী অনেক বছর ধরে ফল দেবে। সন্ধেবেলা যখন অফিসাররা ফিরে যাচ্ছিলেন তখন মোহন পরিষ্কারভাবে বলে দিল, আজ থেকে এই গ্রামটি আমার দায়িত্ব। যদি কোনো গরিবের সাথে অন্যায় হয় তবে সেটি শুধু সিস্টেমের নয়, আমার ব্যক্তিগত হার হবে। রাতে মোহন আর কস্তুরী দেবীর নতুন তৈরি অস্থায়ী তাঁবুতে বসলেন। গ্রামবাসীরা খাবার পাঠিয়েছিল। কস্তুরী দেবী ছেলেকে নিজের হাতে রুটি খাইয়ে দিলেন, যেই রুটির সুগন্ধ মোহন 10 বছর ধরে পায়নি। খেতে খেতে মোহনের চোখ থেকে জল পড়ছিল আর সে প্রতিটি গ্রাসের সাথে নিজের অপরাধগুলো যেন ক্ষমা করিয়ে নিচ্ছিল। কস্তুরী দেবী বারবার বলছিলেন, বেটা, এবার সব ভুলে যা, যা হওয়ার ছিল হয়ে গেছে। ভগবান যখন তোকে এত বড় বানিয়েছেন তখন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। বন্ধুরা, সেই রাতেই মোহন মায়ের সামনে আরও একটি সিদ্ধান্ত রাখল। সে বলল, মা, আমি চাই তুমি আমার সাথে শহরে চলো, সরকারি বাংলোয় থাকো, ডাক্তার, ওষুধ সব সুবিধা পাবে। কিন্তু কস্তুরী দেবী এবারও সেই একই উত্তর দিলেন যা প্রতিটি প্রকৃত মা দিয়ে থাকেন। তিনি বললেন, বেটা,
আমার ছেলে যেখানে আছে সেখানেই আমি আছি, কিন্তু আমার শিকড় এই মাটিতেই। যদি তুই সত্যিই আমার খেয়াল রাখতে চাস, তবে এই মাটির খেয়াল রাখ, এই মানুষগুলোর খেয়াল রাখ। আমি এখানেই খুশি। মোহন মায়ের কথা মেনে নিল, কারণ আজ প্রথমবারের মতো সে শিখেছিল যে মাকে জয় করতে হয় না, বুঝতে হয়। পরের কয়েক মাসে গ্রামে পাকা বাড়ি তৈরি হল। কস্তুরী দেবী সেই বাড়িতে চলে এলেন। গ্রামের বাকি বৃদ্ধা মহিলারাও সরকারি প্রকল্পের সুবিধা পেলেন। স্কুলে বাচ্চাদের সংখ্যা বাড়ল, হাসপাতালে ওষুধ আসতে শুরু করল, এবং গ্রামে প্রথমবারের মতো মানুষ অনুভব করল যে অফিসারতন্ত্রের অর্থ শুধু ভয় নয়, বরং সাহারাও হতে পারে। মোহন নিয়মিত গ্রামে আসতে লাগল, কখনো ডিএম হয়ে, কখনো ছেলে হয়ে, কিন্তু প্রতিবারই মায়ের পা ছুঁয়েই সে গ্রামে পা রাখত। একদিন হঠাৎ মোহনের বদলির আদেশ এলো। বড় জেলায় নতুন দায়িত্ব। পুরো গ্রামে বিষণ্ণতা নেমে এলো। কস্তুরী দেবী ছেলেকে ডাকলেন, তার কপালে হাত রাখলেন এবং বললেন, বেটা, অফিসারের কাজ তো চলে যাওয়া, কিন্তু মানুষের কাজ যেন কখনো না ফুরিয়ে যায়। তুই যেখানেই যা না কেন, এটি ভুলিস না যে তোর শক্তি তোর চেয়ার নয়, বরং সেই মা যে তোকে ক্ষমা করে দিয়েছে। মোহনের চোখ ভিজে এলো। সে মায়ের পা ছুঁয়ে প্রণাম করল এবং কথা দিল যে সে এই গ্রামকে কোনোদিন ভুলবে না। বন্ধুরা, আজও যখন কেউ সেই গ্রামের পাশ দিয়ে যায়, তখন একটি পাকা বাড়ি দেখা যায়, যার দরজায় একজন বৃদ্ধা মা বসে থাকেন। চোখ দুর্বল, কিন্তু চেহারা শান্ত। আর যখন কেউ জিজ্ঞেস করে, আপনি এত খুশি কেন, তখন তিনি শুধু বলেন, আমার ছেলে অফিসার, কিন্তু তার চেয়েও বড় কথা, সে একজন ভালো মানুষ। আর হয়তো বন্ধুরা, এটাই এই গল্পের সবথেকে বড় সত্যি। আসল ডিএম সে নয় যে জেলা চালায়, আসল ডিএম সে যে তার মায়ের মনে বিচার করতে পারে। বন্ধুরা, আজ এই গল্পের শেষ পর্যায়ে এসে যদি আমরা জীবনযুদ্ধের এই যাত্রার দিকে ফিরে তাকাই, তবে এটি শুধু এক ছেলের ডিএম হওয়ার গল্প নয়, এটি সেই মায়ের ত্যাগ, ধৈর্য আর মমতার গল্প, যিনি কোনো অভিযোগ ছাড়াই নিজের জীবনের প্রতিটি সুখ সন্তানের ভবিষ্যতের নামে বিলিয়ে দিয়েছিলেন। কস্তুরী দেবীর ভাঙাচোরা কুড়েঘর আমাদের মনে করিয়ে দেয় যে দারিদ্র্য শুধু টাকার অভাব নয়, বরং সেটি সেই পরিস্থিতি যেখানে মানুষ তার স্বপ্নগুলোকে নিঃশব্দে সহ্য করতে শিখে যায়। আর অন্যদিকে মোহনের ডিএম হওয়া এটি শেখায় যে যদি ইচ্ছে শক্তি থাকে, তবে পরিস্থিতি যেমনই হোক, মানুষ নিজের ভাগ্য নিজে লিখতে পারে। কিন্তু এই গল্পের সবথেকে বড় বার্তা পদমর্যাদা, শক্তি বা চেয়ার নয়। আসল বার্তা হল অনুশোচনা, ক্ষমা আর মানবতা। কারণ মোহন যদি ডিএম হয়েও তার মায়ের কাছে ফিরে না আসত, যদি সে সেই কুঁড়ে ঘরে গিয়ে মায়ের পায়ে মাথা না নত করত, তবে তার সব সাফল্য অধরাই থেকে যেত। এই গল্প আমাদের এটিও শেখায় যে বাবা মায়ের মন কোনো সরকারি ফাইলের মতো নয়, যেখানে দেরির কারণ দেখিয়ে মামলা বন্ধ করে দেওয়া হয়। মায়ের মন তো এমন এক দরজা, যা যতই দেরি হোক না কেন ছেলের জন্য সব সময় খোলাই থাকে। কস্তুরী দেবী তার ছেলেকে কোনোদিন জিজ্ঞেস করেননি যে তুই কেন চলে গিয়েছিলি, তুই 10 বছর কেন ফিরে আসিসনি। তিনি শুধু তাকে বুকে জড়িয়ে নিয়েছিলেন, কারণ একজন মায়ের কাছে ছেলের ফিরে আসাই সব থেকে বড় জয়। আর মোহনও এটি বুঝে গিয়েছিল যে যেই চেয়ারে পৌঁছানোর জন্য সে সম্পর্ক ছেড়েছিল, সেই চেয়ারটি সঠিক অর্থে সম্মান তখনই পেল যখন সে তার সম্পর্কগুলোকে আবার আপন করে নিল। এই গল্পটি সেই সব ছেলেদের জন্য এক আয়না, যারা নিজের স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে বাবা মাকে পেছনে ফেলে দেয়, আর সেই সব মায়েদের জন্য এক আশা, যারা আজও দরজার দিকে তাকিয়ে থাকেন যে হয়তো আজ তাদের ছেলে ফিরে আসবে। মনে রাখবেন, কামিয়াবির সবথেকে উঁচু চূড়াও তখন ছোট মনে হয় যখন মায়ের চোখে জল থাকে, আর জীবনের সবথেকে বড় জয় সেটি যখন মায়ের মুখে শান্তির হাসি থাকে। যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে, তবে শুধু শুনবেন না, নিজের জীবনে কাজে লাগান, কারণ হয়তো কোথাও কোনো কস্তুরী দেবী আজও কোনো মোহনের অপেক্ষা করছেন, এবং হয়তো আজই সেই দিন যখন আপনি আপনার মায়ের কাছে ফিরে গিয়ে তার চোখের ক্লান্তিটুকু একটু শান্ত করতে পারেন।